তোমার শরীরের প্রতিটা ক্ষত আমি আমার ভালোবাসা দিয়ে ধুয়ে দেব। গত রাতের ওই পৈশাচিক স্মৃতিগুলোকে আমি আমাদের আগামীর সহস্র সোহাগ দিয়ে চাপা দিয়ে দেব। তোমার শরীরের প্রতিটি ইঞ্চি আমার সোহাগ দিয়ে এমনভাবে ভরিয়ে দেব যে পিশাচটা স্মৃতি তোমার মগজে ঢোকার জায়গাটুকুও পাবে না। তুমি নিজেকে ঘৃণা করলে আমি তোমাকে দ্বিগুণ ভালোবাসবো। তুমি নিজেকে সরিয়ে নিলে আমি তোমাকে 3 গুণ বেশি চাপটে ধরবো। পালিয়ে তুমি যাবে কোথায়? অনিন্দিতা আর পারল না। এতক্ষণ যে বাদ ও বহু কষ্টে আগলে রেখেছিল নিজের ভেতর, তা এবার ভেঙে পড়ল হুড়মুড় করে। ও ঢুকরে কেঁদে উঠে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল শুভ্রকে। কান্নার তোড়ে সারা শরীর থরথর করে কাঁপছে মেয়েটার। শুভ্র, আমি মরে গেলাম না কেন বলুন তো? আপনি কেন আমায় নিয়ে এলেন ওখান থেকে? আমার যে খুব ঘেন্না লাগছে নিজের উপরই। আমি আমি কলঙ্কিত হয়ে গেছি শুভ্র। সবাই সবাই জেনে গেছে আমি কলঙ্কিত হয়ে গেছি। আন্টি, আঙ্কেল, ওনারা তো আমাকে আর নিজেদের বাড়ির বউ বানাতে চাইবে না। আমার কি হবে শুভ্র? আমি আপনাকে ছাড়া কেমন করে থাকবো? অনিন্দিতার এই অসহায় আর্তনাদ শুভ্রের বুকটাকে যেন ভেঙে দিল সহস্র টুকরোয়। ও আরো নিবিড়ভাবে অনিন্দিতাকে নিজের বুকের পাঁজরে পিষে ধরল। ওর কান্নার তোড়ে শুভ্রর গেঞ্জির কাঁধের দিকটা ভিজে একাকার হয়ে যাচ্ছে, কিন্তু শুভ্রর সেদিকে কোনো খেয়াল নেই। ও পরম মমতায় অনিন্দিতার পিঠে হাত বুলিয়ে দিতে লাগলো। কলঙ্কিত? শুভ্রর কণ্ঠস্বর এখন গম্ভীর। ওই নোংরা হাত দুটো তোমাকে ছুতে পারেনি মেঘফুল। তার আগে আমি চিনিয়ে এনেছি তোমাকে। আর আব্বা আমার কথা বলছো? ওরা কাল রাতে তোমার শেয়ারে বসে কেঁদেছে। ওই দুজন মানুষ অলরেডি তোমাকে বাড়ির বউ নয়, বাড়ির মেয়ে হিসেবে মেনে নিয়েছে। শুভ্র অনিন্দিতার চুলের ভাঁজে একটা দীর্ঘ চুমু খেয়ে ওর হাত দুটো ঠোঁটে চেপে ধরল। দীর্ঘক্ষণ চুমু খেলো ওর আঙ্গুলের ডগায়, হাতের তালুতে। হাতের আঙ্গুলে ঠোঁট ছোঁয়াতে ছোঁয়াতে শুভ্র অনুভব করলো মেয়েটার শরীর গরম হয়ে আসছে আবার। শুভ্রর বুকের ভেতরটা অজানায় আশঙ্কায় কেঁপে উঠল। দীর্ঘক্ষণের মানসিক ধকল আর কান্নার চোটে জ্বরের তীব্র আঁচটা যেন আগ্নেয়গিরির লাভার মতো আবার ফিরে আসছে অনিন্দিতার শরীরে। একটু আগে যে কান্নার বেগ ছিল, তা এখন নিস্তেজ গোঙানিতে রূপ নিয়েছে। অনিন্দিতার শরীরটা শুভ্রর হাতের উপর ভারী হয়ে পড়ছে ক্রমশ। শুভ্র অনিন্দিতার গালে হাত ছোঁয়ালো। নন্দিতা, তোমার শরীরটা আবার গরম হচ্ছে কেন ফুল? আবার কি শরীরটা খারাপ করছে? আর কেঁদো না প্লিজ, শান্ত হও। শুভ্রর কণ্ঠস্বরে অদ্ভুত কাতরতা। অনিন্দিতা উত্তর না দিয়ে শুভ্রর বুকের ভিতর সিটিয়ে গেল আরেকটু। ওর মাথাটা ভন ভন করে ঘুরছে। চারপাশের দেয়ালগুলো যেন দুলে দুলে উঠছে। ও শুধু অনুভব করছে শুভ্রর ঠোঁটের উষ্ণতা, যা কাল রাতেই সেই পৈশাচিক স্মৃতির বিপরীতে এক পরম প্রশান্তি। কিন্তু ওর ভেতরে সেই ভয়টা, সেই বিভীষিকাটা এখনো মুক্তি দিচ্ছে না ওকে। ওর নিঃশ্বাসগুলো এখন উত্তপ্ত আর ভারী। ও বিড়বিড় করে বলল, শুভ্র, খুব শীত করছে। আমায় একটু শক্ত করে জড়িয়ে ধরুন না। আমি হারিয়ে যাচ্ছি শুভ্র। শুভ্র তড়িঘড়ি করে ওকে বিছানায় শুয়ে দিয়ে কম্বল দিয়ে ভালোভাবে ডেকে দিয়ে থার্মোমিটারটা নিয়ে এলো। 102.8 ডিগ্রি। অ্যান্টিবায়োটিকের প্রভাব হয়তো শেষ হয়ে এসেছে, অথবা ট্রমাটা ওর শরীরকে কাবু করে ফেলছে আবারও। ট্রমার পাশাপাশি এই অতিরিক্ত কান্নার ধকল সহ্য করতে পারছে না ওর নাজুক শরীর। অনিন্দিতা জ্বরে ঘুরে বিড়বিড় করতে শুরু করলো। ওর চোখের মনি দুটো স্থির হয়ে আছে সিলিংয়ের দিকে। জ্বরের তোপে আবার সেই অন্ধকার করিডোরে ফিরে যাচ্ছে ও। না, আমায় যেতে দিন শুভ্র। শুভ্র আসবে না। আমি নোংরা। ও আমাকে আর ভালোবাসবে না। আমি আমি ওকে ছাড়া থাকতে পারছি না। আমার নিঃশ্বাস আটকে আসছে। শুভ্র কোথায়? অনিন্দিতার প্রলোভ শুনে শুভ্রর দু চোখ ফেটে জল আসতে চাইল। ও বাথরুম থেকে ঠান্ডা পানি আর তোয়ালে নিয়ে এসে পাগলের মতো অনিন্দিতার কপালে জলপট্টি দিতে শুরু করলো। ও অনুভব করছে মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়ার কারণেই কোনো ওষুধে সাড়া দিচ্ছে না ওর শরীর। অনিন্দিতা জ্বরের ঘড়েই শুভ্রর হাতের আঙ্গুলগুলো খামচে ধরল। ও নখগুলো শুভ্রর চামড়ায় বসে যাচ্ছে, কিন্তু শুভ্রর কোনো ব্যথা বোধ নেই। ও অনিন্দিতার কানের কাছে মুখ নিয়ে ধরা গলায় বারবার বলতে লাগলো, আমি এখানে আছি নন্দিতা, কোথাও যাইনি। তোমার শুভ্র তোমার পাশে আছে। তুমি একটু শান্ত হও প্লিজ। অনিন্দিতার ঠোঁট দুটো থরথর করে কাঁপছে। ও অস্ফুট স্বরে বলল, শুভ্র, আপনি আমাকে ঘৃণা করছেন না তো? আমি আমি আর আগের মতো সুন্দর নেই। ও আমাকে। শুভ্র ওর কপালে ঠোঁট চেপে ধরে ভারী গলায় বলল, কিচ্ছু হয়নি মেঘফুল, বিশ্বাস করো, কিচ্ছু হয়নি। তুমি আগের চেয়ে 1000 গুণ বেশি সুন্দর আমার কাছে। তুমি আমার আত্মা, আমার অস্তিত্ব। আত্মাকে কি কি অপবিত্র করতে পারে বলো? পারে না। আর কান্নাকাটি করো না শোনা। দেখো, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ হচ্ছে নন্দিতা।
অনিন্দিতা উত্তর দিল না, শুধু শুভ্রর হাতটা নিজের বুকের কাছে টেনে নিয়ে ঝাপটে ধরল। ওর উত্তপ্ত নিঃশ্বাসগুলো শুভ্রর হাতের তালুতে লাগছে আগুনের হলকার মতো। ঠিক এই সময়েই নিচের ড্রয়িং রুম থেকে অস্ফুট কান্নার আওয়াজ এলো। অর্ক আর রাবেয়া বেগম এসেছেন সম্ভবত। শুভ্রর এখন ইচ্ছে করছে না অনিন্দিতার হাত ছেড়ে উঠতে, কিন্তু রাবেয়া বেগমকে সামলানো ওর দায়িত্ব। ও অনিন্দিতার কপালে একটা দীর্ঘ চুমুক খেয়ে আলতো করে নিজের হাতটা অনিন্দিতার মুঠো থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতেই মেয়েটা জ্বরের ঘুরিয়ে আঁকড়ে ধরল ওকে। যেও না শুভ্র, আমায় একা রেখে যেও না। শুভ্রর বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরোলো। ও নিচু হয়ে অনিন্দিতার কপালে আরেকটা চুমুক খেয়ে ফিসফিস করে বলল, কোথাও যাচ্ছে না মেঘফুল। আম্মা আর অর্ক এসছে বোধ হয়। আমি যে স্রোতের সাথে কথা বলে আবার তোমার কাছে আসছি, প্রমিস। শুভ্র রুম থেকে বেরিয়ে দরজাটা ভেজিয়ে দিল। ড্রয়িং রুমে আসতেই ও দেখল রাবেয়া বেগম সোফায় বসে ফুপিয়ে কাঁদছেন। সোনালী বেগম জড়িয়ে ধরে আছেন ওকে। সোনালী বেগম জড়িয়ে ধরেও আছেন তাকে। অর্ক ঘরের এক কোণে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। ছেলেটার চোখ দুটোও লাল। শুভ্রকে দেখে রাবেয়া বেগম টলমল পায়ে ছুটে এলেন প্রায়। শুভ্র, আমার মেয়েটা কেমন আছে বাবা? ও কি আমার সাথে আর কথা বলবে না? রাবেয়া বেগমের কণ্ঠস্বরে এক বুক হাহাকার। শুভ্র ওনার হাত দুটো নিজের শক্ত হাতের মুঠোয় নিল। আন্টি, শান্ত হন। অনন্দিতা ভেতরে আছে। ওর অনেক জ্বর এসেছিল, ডক্টর দেখে গেছেন। এখন কেবল ঘুমালো। আপনি যদি এই অবস্থায় ওর সামনে গিয়ে কান্নাকাটি করেন, ও আবার প্যানিক করবে। ও ভাববে ও সত্যি কোনো অপরাধ করে ফেলেছে। ওকে এখন আমাদের খুব নরম হয়ে হ্যান্ডেল করতে হবে। রাবেয়া বেগম অশ্রু সজল চোখে মাথা নাড়লেন। অর্ক ধীর পায়ে শুভ্রর কাছে এসে দাঁড়ালো। ওর গলার স্বরটা ধরা। ভাইয়া, ডক্টর কি বললেন? খুব সিরিয়াস কিছু? শুভ্রর মুখটা মুহূর্তেই কঠিন হয়ে উঠল। ও সোজা হয়ে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বলল, খুব বড় সড়ো ফিজিক্যাল ইনজুরি নেই, কিন্তু ওর মনের ওপর দিয়ে যে সাইক্লোন গেছে তার রেশ কাটাতে সময় লাগবে। তবে আমি একটা ডিসিশন নিয়েছি। শুভ্র সবার দিকে একবার তাকালো। আজিজ সাহেব আর সোনালী বেগমও সেখানে দাঁড়িয়ে। আমি চাইছি আজই আমাদের আগরটা হয়ে যাক। সমাজ বা কোনো আত্মীয়ের প্রশ্নবান যেন এক মুহূর্তের জন্য বিদ্ধ করতে না পারে অনন্দিতাকে। ও নিজেও নিজেকে নিয়ে প্রচুর ইনসিকিউর ফিল করেছে। শুভ্র দাঁতে দাঁত চেপে বলল, ও ভাবছে আমি ওকে ঘৃণা করব। আম্মা আব্বু আমাদের বিয়েটা আর দিতে চাইবে না। ইনসিকিউরিটি থেকে প্যানিক করতে করতে আবার জ্বর চলে এসছে। জ্বরের ঘোরের প্রলাপ বকছে। এভাবে চলতে থাকলে দীর্ঘমেয়াদী ট্রমায় ঢুকে যাবে ও। তাই আমি মনে করছি আমাদের বিয়েটা এই মুহূর্তে অত্যন্ত জরুরি। শুভ্রর প্রস্তাব শুনে এক মুহূর্তের জন্য পিনপত নীরবতা নেমে এলো ড্রয়িং রুম জুড়ে। আজিজ সাহেব আর আজিজ পত্নী সোনালী বেগম একে অপরের দিকে তাকালেন। রাবেয়া বেগম যেন বিশ্বাসই করতে পারছে না যে এই বিপদের দিনেও কোনো ছেলে তার মেয়ের জন্য এমনভাবে ঢাল হয়ে দাঁড়াতে পারে। অর্ক বিস্ময় ভরা চোখে তাকিয়ে রইল তার শুভ্রর দিকে। ও জানে শুভ্র ওর বোনকে ভালোবাসে, কিন্তু এই চূড়ান্ত বিপর্যয়ে শুভ্রর এই দৃঢ়তা ওকে নিয়ে গেল এক অন্য উচ্চতায়। রাবেয়া বেগম ধরা গলায় বললেন, শুভ্র, আমি জানি তুমি অনুর ভালো চাও, কিন্তু এই অবস্থায় তুমি তো একটু আগেই বললে ওর প্রচণ্ড জ্বর, জ্বরের ঘরে প্লব প্লব বকছে। তারপরও যে মানসিকতা অবস্থায় আছে। রাবেয়া বেগম একটু থেমে আবার বললেন, তাছাড়া এমন তড়িঘড়ি করে বিয়ে করলে লোকে তো আরও কত কি বলবে। বলবে লুকিয়ে চড়িয়ে বিয়ে দিয়ে পাপ চাপা দিচ্ছে। শেষ কথাটা শুনতেই শুভ্রর কণ্ঠস্বর ঘর কাঁপিয়ে গর্জে উঠল। কে বলবে আন্টি? কি বলবে? ওই আত্মীয়রা যারা কালে ফিসফাস করে রসের গল্প করছিল, নাকি সমাজ যারা কেবল কাটা ঘায়ে নুনের ছিঁড়ে দিতে পারে? ওদের জন্য আমি অনন্দিতাকে তিল তিল করে শেষ হতে দিতে পারি না। ও ভাবছে ও কলঙ্কিত। ও ভাবছে আমি ওকে ঘৃণা করব। ইনসিকিউরিটি ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। ও মনের এই বৃষ্টি উপড়ে ফেলার একমাত্র উপায় ওকে আইনত এবং ধর্মীয়ভাবে আমার অর্ধাঙ্গিনী করে নেও, যাতে ওর মনের মধ্যে কোনো যদি বা কিন্তু না থাকে। আজিজ সাহেব এগিয়ে এসে শুভ্রর কাঁধ স্পর্শ করলেন। ওনার চোখে ছেলের জন্য গর্ব উপচে পড়ছে আজ। শুভ ঠিকই বলেছে ভাবি। অনন্দিতার এখন কোনো সিম্পেথি দরকার নেই। ওর দরকার এক বুক ভরসা, আর এই ভরসা শুভর চেয়ে বেশি কেউ দিতে পারবে না। আমি অনুমতি দিলে আমরা আজ বিকেলে কাজে ডাকি, ঘরোয়াভাবে আকারটা হয়ে যাক। অনন্দিতা এই ট্রমাইজ অবস্থাটা কাটিয়ে উঠলে তারপর ধুমধাম করে অনুষ্ঠান করব না হয়। সোনালী বেগমও সাই দিলেন। হ্যাঁ আপা, শুভ্রর সিদ্ধান্তটাই সঠিক। আমরা আমাদের বৌমাকে ওই ট্রমায় ফেলে রাখতে পারি না।
রাবেয়া বেগম হাউমাউ করে কেঁদে উঠলেন এক পর্যায়ে এসে। এই গানের আড়ালে লুকানো এক গভীর কৃতজ্ঞতা। তিনি শুধু অস্ফুট স্বরে বললেন, আমার মেয়ের কপাল কত ভালো যে তোমার মতো একজনকে জীবনে পেয়েছে শুভ্র। আমার মেয়ের বিপদে তুমি এইভাবে ঢাল হয়ে দাঁড়ালে। তোমার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না বাবা। সোনালী বেগম এগিয়ে এসে জড়িয়ে ধরলেন অনিন্দিতার মাকে। এভাবে বলছেন কেন আপা? অনিন্দিতা কি আমাদের মেয়ে নয়? আমাদের তো কোনো মেয়ে নেই। শুভ্র যবে থেকে ওদের সম্পর্কটার কথা জানিয়েছে, আমি আর শুভ্রর বাবা সেদিন থেকে অনিন্দিতাকে বৌমার চেয়ে বেশি আমাদের মেয়ের জায়গায় বসিয়েছি। সোনালী বেগমের কথা শেষ হতে না হতেই দোতলা থেকে কাঁচ ভাঙার একটা তীক্ষ্ণ শব্দ এলো। শুভ্র আজিজ সাহেবের দিকে তাকিয়ে বলল, আব্বু, তুমি যত দ্রুত সম্ভব হুজুর এবং কাজের ব্যবস্থা করো। আর আশেপাশে কোনো মানুষ কিংবা আত্মীয় স্বজনকে খবর দেবার প্রয়োজন নেই। তোমরা এই কয়েকজনের যথেষ্ট। বলেই শুভ্র আর এক সেকেন্ডও দাঁড়ালো না। ঝড়ের বেগে দৌড়ে দোতলায় গেল। রুমে ঢুকেই শুভ্র দেখল অনিন্দিতা বিছানায় উঠে বসেছে। জ্বরে ঘুরেও বিছানার পাশের টিপয় থেকে পানি গ্লাসটা ফেলে দিয়েছে। কাঁচের টুকরোগুলো ছড়িয়ে আছে মেঝেতে। অনিন্দিতা উন্মাদের মতো একবার নিজের হাত দুটো ঘষছে, পরক্ষণেই গায়ে ঢিলে ঢালা গেঞ্জিটার উপর দিয়ে জোরে জোরে আঁচড় কাটছে বুকে আর পেটে। আর ফিস ফিস করে বলছে, মুছে যাচ্ছে না কেন? খারাপ লোকটার ছোঁয়াটা মুছে যাচ্ছে না কেন? শুভ্র দরজাটা লাগিয়ে দিয়ে কাঁচের টুকরোগুলো সাবধানে পাশ কাটিয়ে বিছানার অন্য প্রান্ত দিয়ে উঠে অনিন্দিতার পাশে গিয়ে বসে ওর দুই হাত শক্ত করে ধরে নিজের বজ্র মুঠোয় পড়ল। অনিন্দিতা উন্মাদের মতো মাথা ঝাঁকাচ্ছে। ওর চোখ দুটো রক্ত জবার মতো লাল। শুভ্রর স্পর্শ পেতেই অনিন্দিতা এক তীব্র আতঙ্কে শিউরে উঠে ওর দুই হাত শুভ্রর মুঠোর ভিতর থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য প্রচণ্ড ধস্তাধস্তি শুরু করলো। ছাড়ুন, আমায় ছাড়ুন। ওই লোকটার আঙুলগুলো এখানে এখানে বসে আছে। আমি আমি নোংরা হয়ে গেছি, বমি আসছে আমার শুভ্র, গা গোলাচ্ছে আমার। অনিন্দিতা উন্মাদের মতো মাথা ঝাঁকাচ্ছে। ওর অবিন্যস্ত চুলগুলো ঘামে ভেজা কপালে লেপ্টে আছে। শুভ্র অনিন্দিতার দুই কবজি এক হাতে শক্ত করে ধরে অন্য হাত দিয়ে ওর দুগাল চেপে ধরে নিজের চোখের দিকে তাকাতে বাধ্য করল। আমার দিকে তাকাও অনিন্দিতা, এই মুহূর্তে আমার চোখের দিকে তাকাও। শুভ্রর গভীর শ্বাস শুনে অনিন্দিতা থমকালো। ও কাঁপতে কাঁপতে ওর ভার্ত বিষাদগ্রস্ত চোখ দুটো স্থির হলো শুভ্রর চোখের উপর। শুভ্র ওর গাল দুটো ছেড়ে দিয়ে ঘামে ভেজা চুল দুটো সরিয়ে দিল কপালের উপর থেকে। বুঝতে চাইছো তো? আচ্ছা, দেখো। শুভ্র নিজের হাতে তালু দিয়ে অনিন্দিতার কপাল, গাল আর ঘাড়ের দাগটা পরম মমতায় মুছতে শুরু করলো। মুছে গেছে, সব মুছে গেছে। সব নোংরা স্পর্শ মুছে দিয়েছে। এখন যা আছে তা কেবল তোমার শুভ্রর ছোঁয়া, আর কিছু নেই এখানে। এবার ঠিক আছে? অনিন্দিতা জোরে জোরে দুদিকে মাথা নাড়ল, কাঁদো কাঁদো গলায় বলল, না না, আরও আছে। এখানে এখানে আমার হাত ছাড়ুন, আমি দেখাই কোথায় কোথায় ছুঁয়েছে ওই খারাপ লোকটা। অনিন্দিতা তখন হিদাহিত জ্ঞান শূন্য। ওর মগজে কেবল সেই পৈশাচিক স্মৃতির পুনরাবৃত্তি ঘটছে। ও উন্মাদের মতো কাঁপতে কাঁপতে নিজের গেঞ্জিটা টেনে উপরে তুলল। ওই যে এখানে এখানে ওর চটচটে হাতটা আমায় ছুঁয়েছে শুভ্র। বিশাল টি শার্টের নিচ থেকে অনিন্দিতার পেটের সাদা চামড়া বেরিয়ে আসতেই শুভ্র দেখল সেখানে লালচে নখের আঁচড় আর নীল হয়ে যাওয়া ছোপ ছোপ দাগ। তারপরে এখানে হিড় হিড় করে টি শার্টটা টেনে আরো উপরে তুলে ওর বুকের অংশটা উন্মুক্ত করতে চাইল শুভ্র। ঠিক তার আগ মুহূর্তে বিদ্যুৎ বেগে ওর দুই হাত নিজের এক হাতের মুঠোয় শক্ত করে চেপে ধরলো আবার। অনিন্দিতা, স্টপ। কেন বাধা দিচ্ছেন? দেখাতে দিন না আমায়, আমি কতটা নোংরা হয়ে গেছি। আপনার ঘৃণা লাগছে না শুভ্র? আমার নিজেরই তো বমি আসছে। শুভ্রর সহ্য সীমা ছাড়িয়ে গেল। ও আর নিজেকে ধরে রাখতে পারল না। এক ঝটকায় অনিন্দিতাকে বিছানায় শুয়ে দিয়ে চোখে পড়ল ওর উপর। চুকিয়ে এসে অনিন্দিতার দুই হাত গেঁথে ধরল বিছানায়, মাথার উপর, যাতে ও আর নিজের গায়ে নখ বসাতে না পারে। অনেক হয়েছে অনিন্দিতা, অনেক হয়েছে, আর না। অনিন্দিতা শিউরে উঠে কুঁকড়ে গেল। শুভ্র, না, ঘৃণা লাগবে আপনার। নিজে একটু আগে আমি তোমার আম্মুর কাছে কি প্রমিস করে এলাম জানো? আজই আমি তোমাকে হালালভাবে আমার অস্তিত্বের অংশ করে নেব মেঘফুল। একটু পরে আমাদের বিয়ে। অনিন্দিতা থমকে গেল। ওর সেই জ্বরের ঘোরে লাল হয়ে যাওয়া চোখ দুটো শুভ্রর চোখের উপর স্থির হলো। ও কাঁপা গলায় জিজ্ঞেস করল, বিয়ে? আজ? কেন? কিন্তু আমি তো। কোনো যদি কিন্তু নয় মেঘফুল। আমি চাই এরপর যখন তুমি নোংরা স্পর্শের কথা বলবে, আমি আমার ভালোবাসা দিয়ে তোমাকে বুঝিয়ে দেবো যে
তোমার শরীরের প্রতিটি ইঞ্চি কেবলই তাহমিদ রায়হান শুভ্রর অধিকারে। আমি তোমার সম্মান বাঁচাতে তোমাকে বিয়ে করছি না নন্দিতা। আমি তোমাকে বিয়ে করছি তোমার এই ক্ষতবিক্ষত মনের ভেতর শান্তির একটা ঘর বানানোর জন্য, যাতে তুমি আয়নায় নিজেকে দেখলে ওই পিশাচটার মুখ নয়, তোমার স্বামীর ভালোবাসা চিহ্ন দেখতে পাও। অনিন্দিতা কিছুক্ষণ পাথরের মতো তাকিয়ে রইল। তারপর ওর দু চোখ বেয়ে শান্ত জলের ধারা নামল। ও অস্ফুট স্বরে বলল, আপনি কি সত্যি আমায় ঘৃণা করেন না শুভ্র? আমার এই দাগগুলো দেখার পর আপনার বমি আসবে না? শুভ্র ওর ঠোঁটের কোণে আঙ্গুল বুলিয়ে ম্লান হাসল। তারপর আবার নিচু হয়ে পরম ভালোবাসায় এখনো তোমার মনে হচ্ছে আমার বমি আসবে? শুভ্র ওর চুমু খেয়ে অবিন্যস্ত টি শার্টটা ঠিক করে দিয়ে ওর মুখোমুখি উঠে এলো। অনিন্দিতা কেঁপে উঠে খুব দুর্বল হাতে খামচে ধরল শুভ্রর গেঞ্জির কলারটা। ওকে আরো কাছে টেনে নিয়ে প্রশস্ত বক্ষে মুখ লুকিয়ে অস্ফুটে বলল, শুভ্র, আমায় ছেড়ে দেবেন না তো কখনো? আপনি যদি কখনো ছেড়ে দেন আমায়, আমি মরে যাব, সত্যি মরে যাব আমি। শুভ্র অনিন্দিতার কপালে নিজের ঠোঁট চেপে ধরে অনেকক্ষণ ওভাবেই স্থির হয়ে রইল। দুজনেই নিস্তব্ধ। ঘরের এসির গুঞ্জন আর অনিন্দিতার ভারী নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই। ঠক ঠক ঠক। শুভ্র, এই শুভ্র। শুভ্র ফট করে চোখ মেলে তাকালো। সারা রাত না ঘুমানোর দরুন অনিন্দিতার কপালে ঠোঁট ছুঁয়ে থাকা অবস্থা থেকে কখন যে চোখ লেগে এসেছে টের পায়নিও। দরজায় অনেকবার শব্দ হতেই শুভ্র অনিন্দিতাকে বুকের উপর থেকে সরিয়ে উঠতে চাইল, কিন্তু শুভ্র টি শার্টের একটা অংশ তখনও অনিন্দিতার হাতের মুঠো করে ধরা। শুভ্র খুব আলতো করে অনিন্দিতার হাতের উপর নিজের হাত রাখল। শরীরটা এখনো উত্তপ্ত। আলতো চাপে আঙ্গুলগুলো ছাড়িয়ে নিতে চাইতেই অনিন্দিতা ঘুমের ঘুরিয়ে ঠুকরে উঠল। উম না। বাধ্য হয়ে শুভ্রকে আবার শুয়ে পড়তে হলো ওর পাশে। দরজায় আবার টোকা পড়ল। সোনালী বেগমের গলা ভেসে এলো দরজার ওপাশ থেকে। শুভ্র, শুনছিস? শুভ্র গলার স্বর সামান্য উঁচু করে জবাব দিল। দরজা খোলা আছে আম্মু, ভেতরে এসো। পরপর দরজার নব ঘুরিয়ে ভেতরে ঢুকলেন সোনালী বেগম। ঘরে ঢুকেই দেখলেন শুভ্র এক হাতে অনিন্দিতাকে আগলে শুয়ে আছে। দৃশ্যটা দেখে ওনার বুকের ভেতরটা হু হু করে উঠল। অত্যন্ত যত্ন করে তুলে রাখা নিজের বিয়ের মেরুন রঙা কাতান শাড়িটা আলমারি থেকে বের করে এনেছেন তিনি। এই শাড়িটার সাথে ওনার অনেক আবেগ জড়িয়ে আছে। আজ সেটা তিনি তুলে দিতে চান তার প্রিয় বোমার হাতে। সোনালী ধীর পায়ে বিছানার কাছে এগোতে চাইলে শুভ্র সাবধান করল মাকে। মেঝেতে কাজ পড়ে আছে আম্মু, দেখে এসো। সোনালী বেগম মেঝেতে ছড়িয়ে থাকা কাচের টুকরোগুলো সাবধানে এড়িয়ে বিছানার পাশে এসে দাঁড়ালেন। হাতের ভাঁজ করা ধ্রুপদী মেরুন শাড়িটা বিছানার কোনায় রেখে অনিন্দিতার পাশে বসলেন। জ্বরটা কি একটু কমেছে? সোনালী বেগম নিচু স্বরে জিজ্ঞেস করে অনিন্দিতার কপালে হাত ছোঁয়ালেন। ঠান্ডা হাতের ছোঁয়া পেতেই অনিন্দিতা কুকড়ে গিয়ে শুভ্রর বুকে মোচ কুচল সাথে সাথে। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে মায়ের দিকে তাকালো। কমেনি আম্মু, আগের মতোই আছে। সোনালী বেগম ছেলের দিকে তাকিয়ে চিন্তিত মুখে বললেন, তোমার আব্বুর কাজী নিয়ে এলো বলে অনিন্দিতার যে অবস্থা, ও কি এখন উঠে বসতে পারবে? পারবে, আমি আছি ওকে সামলানোর জন্য। সোনালী বেগম খুব সন্তর্পণে একটা দীর্ঘশ্বাস গোপন করে বিছানায় রাখা মেরুন কাতান শাড়িটা দেখিয়ে বললেন, এটা আমার বিয়ের শাড়ি শুভ্র। আমি চেয়েছিলাম আমার বৌমা এটা পরে খুব ধুমধাম করে এই ঘরে আসবে, কিন্তু আজ পরিস্থিতির চাপে এভাবেই দিতে হচ্ছে। তুমি ওকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে এসো, আমি শাড়িটা পরিয়ে দিই। শুভ্র এবার অনিন্দিতার দিকে তাকালো। মেয়েটা জ্বরের ঘোরে একদম নিস্তেজ। ওর হাতে এখনো শুভ্রর গেঞ্জির কলারটা শক্ত করে ধরা। শুভ্র দীর্ঘশ্বাস ফেলে মায়ের বিয়ের শাড়িটার উপর হাত রেখে নরম গলায় বলল, শাড়িটা থাক আম্মু, ও এখন শাড়ি পরার মতো অবস্থায় নেই, প্রচণ্ড সেন্সিটিভ কন্ডিশনে আছে। গায়ে কোনো ভারী কাপড় বা অপরিচিত ছোঁয়া নিতে পারছে না, শরীরটা খুব দুর্বল। আমি বরং ওকে ফ্রেশ করিয়ে দিই। আপাতত এই টি শার্টেই থাকুক, মাথায় শুধু একটা ওড়না দিলেই চলবে। সোনালী বেগম মাথা নাড়লেন। তা কী করে হয় শুভ্র? আজকের এই দিনটা ওর স্পেশাল একটা মোমেন্ট। আজকের দিনে এভাবে থাকলে সারা জীবন ওর মধ্যে একটা আফসোস থেকে যাবে। যদিও পরে আমরা বড় করে অনুষ্ঠান করব, কিন্তু আজকের দিনটা অন্যরকম। আম্মু, সোনালী বেগম বাচ্চাদের মতো আবদার জুড়ে বসলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি ওকে ফ্রেশ করিয়ে দিয়ে জিজ্ঞেস করো শাড়ি পরতে চাই কিনা। শুভ্র কিছুক্ষণ চুপ করে থেকে মায়ের আকুতিটা বুঝল। ও অনিন্দিতার কপালে গালে হাত ছুঁয়ে দেখল উত্তাপ এখনো বেশ ভালোই। তারপর খুব সাবধানে অনিন্দিতার হাতের মুঠো থেকে নিজের গেঞ্জিটা ছাড়িয়ে নিতে চাইলে
অনিন্দিতা আবার অস্ফুট শব্দ করে নিভু নিভু চোখে তাকালো। জ্বরের ঘোরে ওর দৃষ্টি ঘোলাটে। ও শুভ্রকে সামনে দেখে খুব ক্ষীণস্বরে ডাকলো। শুভ্র, পানি। সোনালী বেগম বেডসাইড টেবিল থেকে আরেকটা গ্লাসে পানি ঢেলে শুভ্রর হাতে দিলেন। শুভ্র ওর মাথায় হাত দিয়ে একটু উঁচু করে ধরল। কয়েক চুমুক পানি খেয়ে অনিন্দিতা আবার শুভ্রর বুকে মাথা রাখতে চাইলে শুভ্র আলতো গলায় ডাকলো। অনিন্দিতা, শুনছো? একটু উঠে বসবে ফুল? আম্মু তোমার জন্য কি এনেছে দেখো। অনিন্দিতা খুব ধীর লয়ে চোখের পাতা মেলল। আম্মু। জ্বরে ঘুরে চারপাশটা এখন ওর কাছে ঝাপসা। ও উঠে বসার চেষ্টা করতেই শুভ্রর একটা শক্ত হাত ওর পিঠের দিকটা আঁকলে ধরে পিঠের নিচে বালিশ দিয়ে দিল। সোনালী বেগম পরম মমতায় অনিন্দিতার চিবুক ছুঁয়ে দিলেন। এখন কেমন লাগছে আম্মু? শরীরটা খারাপ লাগছে সোনা? অনিন্দিতা সোনালী বেগমের হাতের স্পর্শ পেয়ে এক মুহূর্তের জন্য শিউরে উঠল, কিন্তু শুভ্রর শক্ত হাতের বাঁধনার চেনা ঘ্রাণ ওকে পুরোপুরি প্যানিক করতে দিল না। ও ঘোলাটে চোখে তাকিয়ে সোনালী বেগমকে চেনার চেষ্টা করল। আম্মু, আমার আম্মু কোথায়? সোনালী বেগম নরম গলায় বললেন। তোমার আম্মু এসেছেন, এক্ষুনি চলে আসবে। বিছানায় রাখা মেরুন শাড়িটা হাতে তুলে অনিন্দিতার সামনে ধরে সোনালী বেগম বললেন। এটা আমার বিয়ের শাড়ি মা। আমার সবচেয়ে প্রিয় জিনিসগুলোর মধ্যে একটা। আজ আমার সবটুকু দোয়া, সবটুকু ভালোবাসা দিয়ে এই শাড়িটা তোমার দিতে চাই। তুমি কি এটা পরে আজ আমার ছেলের পাশে বসবে? অনিন্দিতা একবার শাড়িটার দিকে তাকালো, তারপর শুভ্রর দিকে। শুভ্র ওর চোখের ভাষা পড়তে পারল যেন। ও জানে অনিন্দিতা এখন যে কোনো অপরিচিত স্পর্শ বা পরিবর্তনের কথা ভাবলে ভয় পাচ্ছে। শুভ্র ওর হাতটা একটু চেপে ধরে চোখের ইশারায় অভয় দিল। অনিন্দিতা ক্ষীণভাবে মাথা নাড়ল। পড়বো। সোনালী বেগম বেরিয়ে যেতেই শুভ্র অনিন্দিতাকে ফ্রেশ করিয়ে নিয়ে এসে বিছানায় বসালো। মেঝেতে ছড়ানো কাচের টুকরোগুলো পরিষ্কার করা হয়ে গেছে ইতিমধ্যেই। সোনালীর সাথে রাবেয়া বেগমও ঘরে ঢুকলেন। মেয়ের অবস্থা দেখে আবার কান্না উতলে উঠতে চাইছিল বুকের ভিতর। শুভ্রর কথা স্মরণ করে বহু কষ্টে নিজেকে সংবরণ করলেন তিনি। এগিয়ে এসে মেয়ের গালে হাত রেখে কপালে চুমু খেলেন। রাবেয়া বেগম যখন পরম মমতায় অনিন্দিতার কপালে ঠোঁট ছোঁয়ালেন, অনিন্দিতা হাওমাও করে কেঁদে উঠল তখন। মায়ের বুকের উষ্ণতা পেতেই কাল রাতের সেই রুদ্ধশ্বাস মুহূর্তগুলো যেন আবার ঝাপসা হয়ে এলো। ও শক্ত করে জড়িয়ে ধরল মাকে, যেন ওর হারানো প্রাণ ফিরে পেয়েছে। আম্মু, আম্মু, আমি আমি খুব ভয় পেয়েছিলাম আম্মু। ওই লোকটা, ওই। কথা শেষ করার আগেই গলার স্বর বুঝে এলো ওর। রাবেয়া বেগম মেয়েকে বুকে জড়িয়ে ধরে ঠুকরে উঠলেন। শ্শ্, কিচ্ছু হয়নি মা, কিচ্ছু হয়নি। এই দেখো আম্মু এসেছি না, দেখো আমার দিকে তাকাও, আমার লক্ষ্মী বাচ্চা না তুমি? কিন্তু পরক্ষণেই শুভ্র সতর্ক দৃষ্টির কথা মনে করে এক হাতে চোখের জল মুছে ফেললেন। অনিন্দিতা মায়ের বুকে মুখ গুজে রেখেই মাথা নাড়ল ওপর নিচ। রাবেয়া মেয়ের মাথায় চুমু খেয়ে নিজের চোখের কোণার জলটুকু মুছে নরম গলায় বললেন। এই দেখো আম্মু নিজের বিয়ের ওড়না নিয়ে এসেছি তোমার জন্য। এটা না তোমার খুব পছন্দের? ছোটবেলায় ওড়নাটা মাথায় দিয়ে তুমি কি বলতে মনে আছে? অনিন্দিতা রক্তিম চোখ জোড়া উঠিয়ে মায়ের দিকে তাকালো। রাবেয়া আবার বললেন। বলতে আমি যখন বড় হব তখন আম্মুর এই ওড়নাটাই পরে বিয়ে করব। রাবেয়া বেগমের কথা শুনে অনিন্দিতার ঠোঁট দুটো একবার কাঁপল। ছোটবেলার আবছা স্মৃতিটা যেন এক মুহূর্তের জন্য সরিয়ে দিল কাল রাতের পৈশাচিক অন্ধকারকে। ও ম্লান চোখে মায়ের হাতে সেই মেরুন ওড়নাটার দিকে তাকালো। ওড়নাটা কত শতবার আলমারি থেকে বের করে নিজের মাথায় জড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়েছে ও। আজ সেই ওড়নাটাই ওর জীবনের সবচেয়ে কঠিন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তে ওর সঙ্গী হতে চলেছে। অনিন্দিতা অস্ফুট স্বরে বলল। আজকে আমার বিয়ে আম্মু, এই অবস্থায়? আমি আমি তো ঠিক নেই আম্মু। রাবেয়া বেগম মেয়ের চিবুকটা আলতো করে উঠিয়ে ধরলেন। তার নিজের চোখের কোণেও জল জমছিল, কিন্তু আজ হার মানলে চলবে না। তিনি পরম মমতায় অনিন্দিতার ঘাম ভেজা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বললেন। কে বলেছে তুমি ঠিক নেই? শরীরের রোগ দিয়ে কি মনের ঠিক বেঠিক বিচার হয় বোকামি? জ্বর তো সেরে যাবে, কিন্তু এই যে শুভ্র তোমাকে নিয়ে আজ যে সিদ্ধান্তটা নিয়েছে এর চেয়ে বড় ঠিক তো আর কিছুই হতে পারে না। ও চাইছে তুমি যাতে নিজেকে কখনো একা মনে না করো, যাতে দুনিয়ার কারোর ক্ষমতা না থাকে
তোমাকে নিয়ে একটা কটু কথা বলার। অনিন্দিতা এক পলক তাকালো শুভ্রর দিকে। শুভ্র তখন দরজার কাছে দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকেই। সেই শান্ত চোখে কেবল এক সমুদ্র ভরসা। অনিন্দিতা মাকে আবার জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। সোনালী বেগম শুভ্রের কাছে গিয়ে নিচু গলায় বললেন, তুমি নিচে গিয়ে একটু দেখো তো তোমার বাবা কাজী সাহেবকে নিয়ে পৌঁছেছেন কিনা। অর্কটাও একা একা বসে আছে, আমি আর রাবেয়া আপা মিলে অনিন্দিতাকে রেডি করে দিচ্ছি। কথা শেষ করে সোনালী বেগম পেছন ফিরতেই তার আরেকটা কথা মনে পড়ল। আর হ্যাঁ, তুমিও এই টি শার্ট বদলে একটা পাঞ্জাবি পরো। ওই সাদা পাঞ্জাবিটা আছে না, গত ঈদে তোমার আব্বু গিফট করেছিল যে, ওটা পরো। শুভ্র মাথা নেড়ে সম্মতি জানিয়ে আলমারি থেকে সাদা পাঞ্জাবিটা নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ড্রয়িং রুমে আসতেই ও দেখল আজিজ সাহেব কাজী সাহেবকে নিয়ে সোফায় বসে আছেন। অর্ক সোফার একপাশে বসে আছে জড়সড় হয়ে। শুভ্রকে দেখে আজিজ সাহেব উঠে দাঁড়ালেন। কাজী সাহেবের সাথে পরিচয় করিয়ে দিল শুভ্রকে, ইশারা করলেন তৈরি হতে। শুভ্র নিজের রুমে না গিয়ে পাশের গেস্ট রুমে গিয়ে দ্রুত শাওয়ার নিল। সারা রাত না ঘুমানোর দরুন শরীরে যে ক্লান্তি জমেছিল, শাওয়ারের ঠান্ডা পানির স্পর্শে তা যেন কিছুটা হলেও স্তিমিত হলো। সাদা পাঞ্জাবিটা পরে আয়নার সামনে দাঁড়ালো শুভ্র। নিজের প্রতিবিম্ব দেখে ওর মনে হলো গতকাল বিকেলে সেই শুভ্র আর আজকের এই শুভ্রর মাঝে যেন এক যুগের ব্যবধান। কাল বিকেলে সেই হিংস্রতা আজ ওর চোখে নেই। সেখানে এখন কেবল এক গভীর দায়িত্ববোধ আর প্রেম। আজ ও কেবল একজনের প্রেমিক নয়, আজ ও হতে যাচ্ছে অনিন্দিতার সবচেয়ে কাছের মানুষ, ওর স্বামী। পাঞ্জাবির হাতা ঠিক করতে করতে ও উপরতলায় ফিরে এলো। বন্ধ দরজায় হালকা করে টোকা দিয়ে বলল, আম্মু, আমাকে ভেতরে আসতে পারে? সোনালী বেগম ভেতর থেকে দরজা খুলে দিলেন। শুভ্র রুমে ঢুকেই স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। অনিন্দিতা বিছানায় বসে আছে। সোনালী বেগমের মেরুন কাতান শাড়িটা ওর পরনে, মাথায় রাবেয়া বেগমের আবেগময় মেরুন ওড়নাটা। মেরুন রঙে অনিন্দিতাকে কোনো এক প্রাচীন রাজ্যের বিষণ্ণ রাজকুমারীর মতো লাগছে। জ্বরের তোপে নাকের ডগাসহ গাল দুটো রক্তিম দেখাচ্ছে। তাতেই যেন মেয়েটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ওর চোখের কোণ এখনো ভেজা, কিন্তু শুভ্রকে সাদা পাঞ্জাবিতে দেখে ক্ষণিকের জন্য অপলক তাকিয়ে রইল মেয়েটা। শুভ্র ধীর পায়ে ওর সামনে গিয়ে বসল। অনিন্দিতার হাত কাঁপছে মৃদু মৃদু। শুভ্র পরম নির্ভরতায় কাঁপা হাত দুটো নিজের হাতে তুলে নিয়ে একে একে দু হাতের পিষ্টেই ঠোঁট ছোয়ালো। বসতে কষ্ট হচ্ছে ফুল? বালিশে হেলান দেবে? অনিন্দিতা মাথা নেড়ে সাই দিতেই শুভ্র পেছনের বালিশ দুটো উঁচু করে ওকে আধশোয়া করে বসালো। সোনালি আর রাবেয়া একে অপরের দিকে তাকিয়ে চোখের ইশারায় রুম থেকে বেরিয়ে গেলেন। ঘরটা আবার নিস্তব্ধ। অনিন্দিতা বালিশে হেলান দিয়ে চোখ বুঝতেই শুভ্র ওর কাছে এগিয়ে এসে মাথাটা বুকের সঙ্গে চেপে ধরল। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 10 মিনিট, এরপর আমরা ঘুমাবো, ঠিক আছে? অনিন্দিতা কিছু বলল না। শুভ্র আবার বলল, কিছু খাবে তুমি? ক্ষুধা লেগেছে? সে ভোরবেলা কয়েক চামচ স্যুপ খেয়েছিলে, তারপর তো আর কিছু খাওনি। কি খাবে বলো, কি খেতে ইচ্ছে করছে? অনিন্দিতা নিস্তেজভাবে মাথা নাড়ল। শুভ্রর বুকের হাড়ের উপর গাল ঠেকিয়ে খুব অস্ফুট স্বরে বলল, কিছু খেতে ইচ্ছে করছে না শুভ্র। আমার বুকটা কেমন যেন খালি খালি লাগছে, বড্ড ভয় হচ্ছে আমার। শুভ্র ওর পিঠে হাত বুলিয়ে আশ্বস্ত করল। ভয় নেই মেঘফুল, আমি তো আছি। শুভ্রর কথার মাঝেই দরজায় নক করার শব্দ হলো, সাথে আজিজ সাহেবের কণ্ঠস্বর। শুভ, আজিজ সাহেবের কণ্ঠস্বর কানে আসতেই অনিন্দিতার শরীরটা এক ঝটকায় শক্ত হয়ে গেল। ও আরো জোরে শুভ্রর পাঞ্জাবিটা খামচে ধরল। ওর চোখ দুটো ভার্ত হরিণীর মতো চারদিকে তাকাচ্ছে। ছোট্ট শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। শুভ্র, কে এসেছে? কেন এসেছে? ওদেরকে চলে যেতে বলুন, আমার ভয় করছে। অনিন্দিতার কণ্ঠস্বর বুঝে আসছে চরম আতঙ্কে। আতঙ্কে শিউরে উঠে শুভ্রর বুকের ভেতর মুখ লুকাতে চাইল মেয়েটা। শুভ্র বুঝতে পারছে অনিন্দিতা আবার প্যানিক অ্যাটাকের শিকার হতে যাচ্ছে। ও দরজার দিকে তাকিয়ে একটু জোরে বলল, আব্বু, 2 মিনিট। শুভ্র দুই হাতের আঁচলায় অনিন্দিতার মুখটা তুলে ধরে ওর চোখে চোখ রেখে খুব শান্ত গলায় বলল, নন্দিতা, আমার দিকে তাকাও। দরজার বাইরে আমার আব্বু আর কাজী সাহেব আছেন, কেউ তোমার কাছে আসবে না, তোমাকে স্পর্শও করবে না। জাস্ট 10 মিনিট। এই 10 মিনিট তুমি আমার বুকে মুখ লুকিয়ে থাকো, কারো দিকে না তাকালে চলবে। শুধু কাজী সাহেবের কথা শুনে কবুল বলবে, ঠিক আছে? অনিন্দিতা শুভ্রর বুকের ভেতর থেকে মুখ তুলে তাকালো না। ওর মনে হচ্ছে চারপাশের বাতাস বিষাক্ত হয়ে উঠছে। প্রতিটি পুরুষের কণ্ঠস্বর যেন এক একটা শানিত ছুরির মতো ধেয়ে আসছে ওর দিকে।
ওর ছোট্ট শরীরটা কেঁপে কেঁপে উঠছে। শুভ্র আর ঝুঁকি নিল না। অনিন্দিতাকে পাজা কোলে তুলে নিয়ে নিজের শক্ত বুকের সঙ্গে মিশিয়ে নিল। তারপর বাইরে দাঁড়ানো সবার উদ্দেশ্যে গম্ভীর গলায় বলল, ভেতরে আসুন। দরজা খুলে আজিজ সাহেব, কাজী সাহেব, রাবেয়া বেগম, সোনালী বেগম আর অর্ক ভেতরে ঢুকলেন। অনেক মানুষের উপস্থিতি টের পেতেই অনিন্দিতা কুঁকড়ে গেল একটু। ওর মাথার ওড়নাটা এমনভাবে ওর মুখ আড়াল করে রেখেছে যে বাইরে থেকে শুধু ওর থরথর করে কাঁপতে থাকা কাঁধ দুটো দেখা যাচ্ছে। শুভ্র ওকে কোলে নিয়ে বিছানায় পিঠ ঠেকিয়ে বসল। কাজী সাহেব বসলেন বিছানা থেকে বেশ খানিকটা দূরে থাকা ডিভানে। ঘর জুড়ে এক অপার্থিব নীরবতা। কাজী সাহেব খাতা খুলে বসলেন। তারপর গলার স্বর পরিষ্কার করে অনিন্দিতার পূর্ণ নাম এবং বাবার নাম উচ্চারণ করে মোহরানা ঘোষণা করলেন। তারপর অত্যন্ত ধীরস্থিরভাবে জিজ্ঞেস করলেন, অনিদা তাসনিম, আপনি কি নগদ 10 লাখ টাকা দিনমোহর ধার্য করিয়া আজিজ রাহানের আহমেদ রায়হান শুভকে আপনার স্বামী হিসাবে কবুল করতে রাজি আছেন? রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ, কবুল। পুরো সময়টা অনিন্দিতা শুভ্রর বুকের ভেতর মুখ লুকিয়েছিল। এই প্রশ্নেও সামান্য কেঁপে উঠল মেয়েটা। শুভ্রর মা বাবা, রাবেয়া বেগম এবং অর্ক অনিন্দিতার উত্তরের অপেক্ষায় রুদ্ধশ্বাসে দাঁড়িয়ে রইল সবাই। শুভ্র অনুভব করল অনিন্দিতার আঙ্গুলগুলো ওর পাঞ্জাবির বুকের অংশটা ছিঁড়ে ফেলতে চাইছে যেন। ও নিচু হয়ে অনিন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পাচ্ছ কেন ফুল? আমার চোখের দিকে তাকাও। এই চোখে তোমার জন্য এক আকাশ পরিমাণ ভালোবাসা ছাড়া আর কিছু দেখতে পাও কি? তাহলে ভয় কিসের? সবাই তোমার উত্তর অপেক্ষা করছে, বলে ফেলো। অনিন্দিতা খুব ধীর লয়ে শুভ্রর বুক থেকে মুখটা তুলল। শুভ্রর চোখের গভীরতা আর ওই অটল নির্ভরতাটুকু যেন এক নিমিষে ওকে টেনে বের করে নিয়ে এলো সেই কাল কুঠুরি থেকে। অনিন্দিতার ঠোঁট দুটো কয়েকবার কাঁপল। গলার কাছে একদোলা কান্না এসে ভিড় করছিল বারবার। ও শুভ্রর পাঞ্জাবিটা শক্ত করে মুঠো করে ধরে বদ্ধ চোখেই খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বরে বলল, আলহামদুলিল্লাহ, কবুল। শুভ্রর বুকের ভেতরটা মুহূর্তেই শীতল হয়ে গেল। ও অনুভব করলো এক নিদারুণ ঝড়ের পর অবশেষে ওর মেঘফুলকে নিরাপদ আশ্রয়ে টেনে নিতে পেরেছে। এরপর কাজী সাহেব শুভ্রর দিকে তাকিয়ে ইজাব কবুল সম্পন্ন করলেন। শুভ্র এক মুহূর্তও দেরি না করে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে গম্ভীর গলায় 3 বার বলল, আলহামদুলিল্লাহ, কবুল। কাজী সাহেব খাতাটা এগিয়ে দিলে শুভ্র প্রথমে সই করল। তারপর অনিন্দিতার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে ওকে সাহায্য করলো সই করতে। অর্ক আর আজিজ সাহেব সই করলেন সাক্ষী হিসেবে। মোনাজাত সহ বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বেরিয়ে যাওয়ার আগে একে একে আজিজ সাহেব, সোনালী বেগম এবং অনিন্দিতার মা রাবেয়া প্রত্যেকে আলাদা আলাদা করে দোয়া করে গেলেন নবদম্পতির জন্য। আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর ঘরটা যখন আবার খালি হয়ে গেল, শুভ্র অনিন্দিতাকে বিছানায় শুয়ে দিতে চাইল, কিন্তু অনিন্দিতা কিছুতেই ওকে ছাড়ল না। ও শুভ্রর পাঞ্জাবিটা খামচে ধরেই কাপা গলায় বলল, শুভ্র, আমি কি এখন সত্যি সত্যি আপনার? ও নাকে নাক ঘষে ম্লান হাসল শুভ্র। তুমি তো প্রথম থেকে আমার ফুল। আজকে থেকে আমাদের সম্পর্কটা পুরোপুরি পবিত্র, আর কেউ নেই মাঝে। শুভ্র একে একে ওর কপাল, গাল, গলা ছুঁয়ে দেখল। জ্বরটা কমেনি এখনো। টেবিলের উপর থেকে থার্মোমিটারটা নিয়ে টেম্পারেচার চেক করতেই ওর কপালে চিন্তার ভাঁজগুলো গভীর হলো। 103.2 ডিগ্রি। জ্বর নামার কোনো নাম গন্ধই নেই। অনিন্দিতার গায়ে কম্বলটা ভালো করে টেনে দিতে ওর উত্তপ্ত কপালে ঠোঁট ছুঁয়ে বলল, তুমি একটু শুয়ে থাকো, আমি তোমার খাবারটা নিয়ে আসছি। এখন চোখ বুঝবে না, খাবারটা খেয়ে আমরা একসাথে ঘুমাবো, ওকে? শুভ্র রুম থেকে বেরিয়ে ডক্টরকে ফোন লাগালো প্রথমে। ডক্টর সব শুনে বললেন, ট্রুমারের কারণে এই হাই ফিভারটা কমছে না। আমি একটা ড্রপ স্যালাইন দেওয়ার ব্যবস্থা করছি। ওটা দিলে জ্বর নিয়ন্ত্রণে আসবে এবং শরীরটাও কিছুটা এনার্জি পাবে। আমি আসছি। ফোন রেখে শুভ্র নিচে রান্নাঘরে গেল। সোনালী বেগম আর রাবেয়া বেগম তখনও অনিন্দিতার জন্য হালকা চাউ ভাত আর স্যুপ তৈরি করছিলেন। শুভ্রকে দেখে রাবেয়া বেগম বেআকুল হয়ে জিজ্ঞেস করলেন। শুভ্র, অনুর জ্বর কি কমেছে বাবা? শুভ্র মাথা নেড়ে ম্লান হাসল। এখন 103-এর উপর আন্টি। ডক্টর আসছেন স্যালাইন দিতে। আপনারা খাবারটি রেডি করুন, আমি ওকে খাইয়ে দেব। শুভ্র খাবার নিয়ে রুমে ফিরে দেখল অনিন্দিতা আদৌ ঘুমে প্রলাপ বকছে। ও শিউরে বসে খুব আলতো করে অনিন্দিতার মাথায় হাত রাখতেই অনিন্দিতা চোখ মেলে তাকালো। শুভ্রকে দেখে খুব ক্ষীণ স্বরে বলল, তিতা, সব তিতা লাগছে শুভ্র, আমি খাবো না। অল্প একটু খেতে হবে ফুল, না খেলে ওষুধ কাজ করবে না তো। কোনো রকমে 5-6 চামচ খেয়ে অনিন্দিতা আর খেতে চাইল না।
তক্ষুনি দরজায় করাঘাতের শব্দে দুজনই একসাথে তাকালো বন্ধ দরজার পানে। শুভ্র সুপের বাটিটা রেখে উঠে গিয়ে দরজা খুলল। ডক্টর শিকদার এসেছেন। দরজায় অপরিচিত একজন পুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর দু চোখে এক লহমায় আবার সেই ভয়াবহ আতঙ্ক ফিরে এলো। আতঙ্কিত সে অপরিচিত আতঙ্কিত চোখে সে অপরিচিত পুরুষের পাশে দাঁড়ানো শুভ্রর দিকে তাকিয়ে চাপা গলায় আর্তনাদ করে উঠল। শুভ্র ঝড়ের গতিতে বিছানায় উঠে অনিন্দিতাকে ঝাপটে ধরে নিজের বুকের ভিতর আড়াল করে ফেলল। অনিন্দিতা উন্মাদের মতো কাঁপছে। ওর নখগুলো শুভ্রর হাতের চামড়ায় বসে যাচ্ছে। শশ, মেঘফুল, শান্ত হও। উনি ডক্টর আঙ্কেল। উনি তোমার জ্বরটা কমাতে এসছেন শুধু। তাকে আমার দিকে, আমি তো আছি এখানে। কেউ তোমাকে টাচ করবে না, প্রমিস। ডক্টর শিকদার পরিস্থিতি বুঝে দরজার কাছেই দাঁড়িয়ে রইলেন। তিনি অভিজ্ঞ মানুষ, জানেন এই ট্রমার গভীরতা কতটুকু। তিনি মৃদু স্বরে শুভ্রকে বললেন, শুভ্রর প্যানিক অ্যাটাক হচ্ছে, তুমি ওকে রিল্যাক্স করো, আমি বাইরে অপেক্ষা করছি। শান্ত না হলে স্যালাইন পুশ করা যাবে না। শুভ্রর ইশারায় ডক্টর শিকদার খুব সন্তর্পণে ঘরে ঢুকলেন। শুভ্র অনিন্দিতার মাথাটা নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে রাখলো, যাতে ইঞ্জেকশন কিংবা স্যালাইন কোনোটাই দেখতে না পায় ও। ডক্টর শিকদার অনিন্দিতার উল্টো পাশে বসে শুভ্রকে চোখের ইশারায় বললেন ওর বাম হাতটা আলতো করে বের করে দিতে। শুভ্র বাম হাতটা বাড়িয়ে ধরে অনিন্দিতার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে কথা বলতে লাগলো, যাতে ওর মনোযোগ অন্যদিকে থাকে। তুমি আমাকে কতখানি ভালোবাসো নন্দিতা? অনিন্দিতা ওর বুকে মুখ গুজে থেকেই বিড়বিড় করে বলল। এত এত ভালোবাসি। কথা বলতে বলতে অনিন্দিতা একটু অন্যমনস্ক হতেই ডক্টর সেই সুযোগে খুব দক্ষ হাতে স্যালাইনের নিডলটা অনিন্দিতার শিরার ভেতর পুশ করে দিলেন। ব্যথার একটা শুকনো অনুভূতি হতেই অনিন্দিতা শুভ্রর পাঞ্জাবিটা খামচে ধরে একটা অস্ফুট চিৎকার করে উঠল। শুভ্র। এই তো শেষ ফুল, উই আর ডান। দেখো আমি আছি তো। শুভ্র ওর মাথায় হাত বুলিয়ে দিল। স্যালাইন চলতে শুরু করার মিনিট দুয়েকের মাঝে ওষুধের প্রভাবে অনিন্দিতার চোখের পাতাগুলো ভারী হয়ে এলো। প্রচণ্ড ক্লান্তি আর জ্বরের ধকল ওকে যেন ক্রমশ অতলে তলিয়ে দিচ্ছে। শুভ্রর হাতের উপর ওর মাথাটা ছেড়ে দিতেই শুভ্র খুব সন্তর্পণে ওকে বালিশ শুয়ে দিয়ে ডক্টর শিকদারের সাথে বাইরে এলো। বাইরে আসতেই ডক্টর গম্ভীর মুখে বললেন, শুভ্র, ড্রিপটা চলছে, ঘন্টাখানেকের মাঝে জ্বরটা নেমে যাবে আশা করি। সাথে আমি একটা মাইন্ড সিডেটিভ দিয়েছি, তার প্রভাবে খানিকক্ষণ ভালোই ঘুমাবে, কিন্তু ওর মেন্টাল কন্ডিশন স্টেবল নয়। ও বারবার ফ্ল্যাশব্যাকে ফিরে যাচ্ছে। ওর মনের ভিতর যে ভয়টা ঢুকছে সেটা প্রফেশনাল হেল্প ছাড়া কাটানো মুশকিল। ওর মেন্টাল কন্ডিশন দেখে মনে করছি ওকে যত দ্রুত সম্ভব একজন সাইকিয়াট্রিস্ট দেখালে ভালো হয়। পাশাপাশি আমি সাজেস্ট করব ওকে কিছুদিনের জন্য এই পরিবেশ থেকে দূরে কোথাও নিয়ে যাও। বিয়েটা হয়েছে খুব ভালো কথা, কিন্তু ওর মগজে এখনো গতকালের স্মৃতিটা আটকা। ওকে একটা নতুন মেমোরি দিতে হবে যা আগেরটা ভুলতে পারে। আই হোপ আমি কি বলতে চাইছি তুমি বুঝতে পারছো। শুভ্র ডক্টর শিকদারের কথাগুলো খুব গভীর মনোযোগ দিয়ে শুনল। তারপর জিজ্ঞেস করল, আপনার পরিচিত ভালো কোনো সাইকিয়াট্রিস্ট আছে আঙ্কেল, যে খুব মন দিয়ে অনিন্দিতার সমস্যাগুলো শুনবে এবং বুঝবে? ডক্টর শিকদার কিছুক্ষণ ভেবে বললেন, আমার একটা স্টুডেন্ট ছিল আদিল রেওয়ান, বর্তমানে নামকরা সাইকিয়াট্রিস্ট এর মধ্যে একজন। তবে সমস্যা হলো ও আছে রাজশাহীতে। ওর কাছে কাউন্সেলিং করাতে হলে তোমাদেরকে রাজশাহী যেতে হবে। শুভ্র কোনো কিছু না ভেবেই বলল, কিন্তু আঙ্কেল, অনিন্দিতা তো কোনো অপরিচিত পুরুষকে নিজের আশেপাশে সহ্য করতে পারছে না। আপনি তো নিজে চোখে দেখলেন। ডক্টর শিকদার স্মিত হাসলেন, তবে সেই হাসিতে দুশ্চিন্তার রেশ। তিনি শুভ্রর কাঁধে হাত রেখে বললেন, জানে শুভ্র, ড্রামাটা এমনই, তবে আদিল খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করে এসব কেস। প্রথম দিকে ভিডিও কলে ট্রান্সলেশনের মাধ্যমে সেশন শুরু করে, সেখানে পেশেন্ট নিজের পরিস্থিতি, পরিবেশ, নিজের সবচেয়ে কাছের মানুষের পাশে বসে থাকা কথা বলতে পারে। আদিল সরাসরি ট্রিটমেন্ট না করে প্রথমে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করবে। ও হয়তো প্রথম 2-3 দিন অনিন্দিতার সাথে কোনো কথাই বলবে না, জাস্ট তোমার সাথে কথা বলবে, আর অনিন্দিতা সেটা দূরে থেকে দেখবে বা শুনবে। এতে ওর চেতন মনে একটা মেসেজ যাবে যে এই লোকটা ক্ষতিকর নয়। শুভ্রর কপালে চিন্তার রেখাগুলো কিছুটা শিথিল হলো। ও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে আঙ্কেল, আপনি ডক্টর আদিলের সাথে একটু কথা বলে দিন।
ও যদি কাল থেকে একটু সময় দিতে পারে। অনিন্দিতার এই অবস্থা আমি আর সহ্য করতে পারছি না। ডক্টর শিকদার মাথা নাড়লেন। আমি আজকে ওর সাথে কথা বলে নিচ্ছি, তুমি শুধু ওকে একটু সময় দাও শুভ্র। আর হ্যাঁ, ওর সাথে এখন অতীত নিয়ে কোনো কথা বলবে না। ও যদি নিজে থেকে কিছু বলতে চায় জাস্ট শুনবে, কোনো জাজমেন্ট বা অতিরিক্ত সিম্প্যাথি দেখাবে না। জাস্ট লেট হার নো দ্যাট ইউ আর দেয়ার। ডক্টর চলে যাওয়ার পর শুভ্র ড্রয়িং রুমে ফিরে এলো। সেখানে আজিজ সাহেব, সোনালী বেগম সহ অনিন্দিতার মা তখনও বসে আছেন সোফায়। শুভ্রকে দেখে আজিজ সাহেব জিজ্ঞেস করলেন, ডাক্তার সিকদার কি বললেন রে? উনি একজন ভালো সাইকিয়াট্রিস্টের সাথে কনসাল্ট করার কথা বললেন। রাজশাহীতে একজন সাইকিয়াট্রিস্ট আছে ওনার পরিচিত, ভাবছি তার সাথেই কনসাল্ট করব। আর সাইকিয়াট্রিস্টের পাশাপাশি পরিবেশ পরিবর্তনটাও জরুরি। কাল বা পরশু যদি আমরা রাজশাহীতে যাই, তোমরা কি বলো? আজিজ সাহেব কিছুক্ষণ গুম মেরে থেকে মাথা নাড়লেন। রাজশাহী বেশ শান্ত শহর। ডাক্তার সিকদার যখন বলেছেন তখন ওনার উপর ভরসা রাখা যায়। আর পরিবেশ বদলে হয়তো ওর এই বৃদ্ধ পরিবেশের স্মৃতিগুলো ঝাপসা হবে। আজিজ সাহেব আবার বললেন, তাহলে তোমরা এক কাজ করো, অপরিচিত হোটেলে না উঠে আমার ফার্ম হাউসেই উঠো। বেশ কিছুদিনের ব্যাপার। তাছাড়া ফার্ম হাউসটা তো ফাঁকাই পড়ে আছে। আমি রবিউলকে বলে দিছি, ওসব ব্যবস্থা করবে। তোমরা সুবিধা মতো কাল বা পরশু রওনা হও। সবই ঠিক আছে, কিন্তু মেয়েটা এই শরীরে এতটা রাস্তা জার্নি করতে পারবে তো শুভ্র? সোনালী বেগমের কথায় শুভ্র একটু ভাবল। অনিন্দিতার যা শরীর, এত লম্বা জার্নি ওর জন্য সত্যিই কষ্টকর হবে। শুভ্র মায়ের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, ঢাকা থেকে রাজশাহী যাওয়ার ডোমেস্টিক ফ্লাইট আছে আম্মু। মাত্র 45 থেকে 50 মিনিট সময় লাগবে। আই থিঙ্ক ইট উইল বি বেটার। কবে যাওয়ার কথা ভাবছো শুভ্র? রাবেয়া বেগমের প্রশ্নে শুভ্র নরম গলায় বলল, কাল সকালে ডক্টর আদিলের সাথে কথা বলে দেখি আন্টি উনি কি বলে। ততক্ষণ অনিন্দিতার জ্বরটা একটু কমুক। শুভ্র ঘরে ফিরে এলো। তরলের টপ টপ শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই। শুভ্র আলগোছা অনিন্দিতার পাশে গিয়ে বসল। মেয়েটা অগরে ঘুমাচ্ছে। স্যালাইনের ড্রপগুলো একটা নির্দিষ্ট ছন্দে পড়ছে, আর সেই ছন্দের সাথে তাল মিলিয়েই যেন অনিন্দিতার বুকের ওঠানামাটা এখন অনেক বেশি স্বাভাবিক। ওষুধের প্রভাবে ওর মুখমণ্ডল থেকে যন্ত্রণার ছাপটা অনেকটা মুছে গেছে। শুভ্র ওর গালে হাত রাখল। তাপমাত্রা আগের তুলনায় বেশ কম। শরীর ঘামতে শুরু করেছে। শুভ্র ওর ঘাম ভেজা গাল, কপাল খুব আলতো করে মুছে দিয়ে পাশে শুয়ে পড়ল। গতকাল রাত থেকে এক ফোঁটা ঘুম হয়নি ওর। শরীরটা ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে যেন। ঘুমের মধ্যে হঠাৎ করে শুভ্র অনুভব করলো পাশে শুয়ে থাকা শরীরটা অস্বাভাবিকভাবে নড়াচড়া করছে। অনিন্দিতার অস্ফুট গোঙানিয়ার হাঁসফাঁস করা শব্দে শুভ্রর ক্লান্ত মস্তিষ্কে পৌঁছানো মাত্রেই ঘুমটা এক পলকেই চটকে গেল ওর। শুভ্র ধরফর করে উঠে বসে ল্যাম্পশেডের আলোটা একটু বাড়িয়ে দিল। দেখল অনিন্দিতা দরদর করে ঘামছে। জ্বরটা ঘাম দিয়ে ছেড়েছে বলেই এই অবস্থা। অনিন্দিতা ঘুমের ঘোরে হাতের উল্টো পিঠ দিয়ে কপাল মুছছে আর বিড়বিড় করছে। গরম, খুব গরম লাগছে, সরাও এটা, সরাও। শুভ্র দ্রুত ওর গায়ের উপর থেকে কম্বলটা সরিয়ে দিল। গায়ের মেরুন কাতান শাড়িটা ঘামে ভিজে শরীরের সাথে লিপটে আছে। শুভ্র ভুলেই গিয়েছিল এটা পাল্টে দেবার কথা। মেয়েটার ফর্সা মুখটা ঘামে চকচক করছে। ঘাড়ের কাছে চুলগুলো ভিজে একাকার। শুভ্র তড়িঘড়ি করে এসির তাপমাত্রা 3 ডিগ্রি কমিয়ে দিল। তারপর উঠে গিয়ে নরম একটা তোয়ালে পানিতে ভিজিয়ে নিয়ে খুব যত্ন করে ওর মুখ আর গলা মুছিয়ে দিতে লাগলো। তোয়ালের শীতল স্পর্শে অনিন্দিতা কিছুটা আরাম পেল যেন। ও খুব ধীরে ধীরে চোখের পাতা মেলল। জ্বরের ঘোরটা কেটে যাওয়ায় ওর দৃষ্টি এখন আগের চেয়ে অনেক বেশি স্বচ্ছ। চোখ মেলতেই ও দেখল শুভ্র খুব অস্থির হয়ে ওর ঘাম মুছে দিচ্ছে। শুভ্র, ওর কণ্ঠস্বর একদম নিচু, দুর্বল। এই তো আমি শোনা, জ্বরটা ছেড়েছে তো একটু বেশি গরম লাগছে। শরীরটা একদম হালকা লাগছে না এখন? শুভ্র হাসার চেষ্টা করলো, যদিও ওর চোখে তখনও রাজ্যের দুশ্চিন্তা। অনিন্দিতা কিছুক্ষণ শুভ্রর চোখের দিকে তাকিয়ে রইল। তারপর নিজের পরনের ভারী শাড়িটার দিকে তাকিয়ে অস্বস্তিতে উসখুস করতে করতে বলল, এই কাপড়টা বড্ড ভারী, চুলকাচ্ছে সব জায়গায়। আমি এটা পরে থাকতে পারছি না। শুভ্র আলতো করে ওর কপালে হাত বুলিয়ে বলল, সরি ফুল, আমার উচিত ছিল আরও আগে একটা বদলে দেওয়া, তাহলে শুধু তোমার ঘুমটা ভাঙতো না। এখন কি তুমি নিজে চেঞ্জ করতে পারবে নাকি আমি হেল্প করব? অনিন্দিতা ক্লান্ত চোখে শুভ্রর দিকে তাকালো। ওর শরীর এতটাই দুর্বল যে উঠে দাঁড়ানোর শক্তিটুকুও নেই।
ও খুব ক্ষীণ স্বরে বলল। আপনিই করে দিন, আমি পারবো না শুভ্র। ওকে, ফাইন। তুমি জাস্ট একটু কোঅপারেট করো, কেমন? শুভ্র আলমারি থেকে নিজের আরেকটা ঢিলে ঢালা নরম সাদা টি শার্ট বের করে আনলো। পরনেরটা ঘামে ভিজে লেপ্টে আছে গায়ের সাথে। দ্রুত না বদলালে ঠান্ডা বসে যাবে আবার। ও খুব সাবধানে অনিন্দিতাকে ধরে বসালো। অনিন্দিতা ক্লান্তিতে শুভ্রর কাঁধের উপর মাথা ছেড়ে দিল। শুভ্র ওর কাঁধের নিচ থেকে সেফটি পিনটা খুলে আঁচলটা নামিয়ে দিতেই অনিন্দিতা লজ্জা পেল। ফ্যাকাশে গাল দুটো জ্বরে লাল আভা ছাপিয়ে অপার্থিব এক আরক্তিম আভা ধারণ করলো তৎক্ষণাৎ। শুভ্রর হাত দুটো কাঁপছে মৃদু মৃদু। বুকের ভিতর ড্রাম বাজছে। ও নিজেকে যথাসম্ভব সামলে রেখে শাড়ির কুচিগুলো আলগা করলো। শুভ্র যখন শাড়ির প্রতিটি প্যাচ একে একে আলগা করছিল, অনিন্দিতা ওর পাঞ্জাবির হাতাটা খামচে ধরে মুখ নিচু করে রইল। ওর ফর্সা ঘাড় আর কান লজ্জায় লাল হয়ে উঠেছে। শুভ্র বুঝতে পারল অনিন্দিতার লজ্জাটুকু। জ্বরে তপ্ত আচ্ছন্নতা কেটে যাওয়ার পর এখন বাস্তবতার প্রতিটি মুহূর্ত ওর কাছে অনেক বেশি প্রখর হয়ে ধরা দিচ্ছে। শুভ্র শাড়িটা পুরোপুরি খুলে পাশে সরিয়ে রাখতেই অনিন্দিতা নিজের দুই হাত দিয়ে বুক আঁকড়ে ধরে কুঁকড়ে গেল। ওর পরনের ঘাম ভেজা গেঞ্জিটা পুরোপুরি ভিজে লেপ্টে আছে শরীরের সাথে। শুভ্র খুব আলতো করে অনিন্দিতার থুতনিটা উঁচিয়ে ধরল। লজ্জা পাচ্ছে কেন মেঘফুল? আমি তোমার স্বামী। এখন থেকে তোমার প্রতিটি যন্ত্রণার ভাগ যেমন আমার, তোমার প্রতিটি সংকোচ মোচন করার দায়িত্বও তো আমার। তোমার পুরো শরীরে ঘামে ভেজে গেছে। বেশিক্ষণ এইভাবে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। তুমি কি চাও আমি আবার ডক্টর আঙ্কেলকে ডাকি? অনিন্দিতা দুদিকে মাথা নাড়ল। শুভ্র যখন টি শার্টটা পরাতে যাবে তখনই ওর নজর পড়ল অনিন্দিতার বাম হাতে লাগানো ক্যানোলাটার দিকে। স্যালাইনের পাইপটা তখনও যুক্ত। ফোটায় ফোটায় জীবনদায়ী তরল মিশছে রক্ত। শুভ্র এক মুহূর্তের জন্য থমকে গেল। এই অবস্থায় টি শার্টটা বদলানো বেশ ঝক্কির কাজ। অনিন্দিতা ক্লান্ত চোখে শুভ্রর দিকে তাকিয়ে আছে। ওর লজ্জাটা এখন কিছুটা কমে গিয়ে এক অদ্ভুত অসহায়ত্বের রূপ নিয়েছে। শুভ্র ওর দিকে তাকিয়ে ধীরস্থিরভাবে বলল, নন্দিতা, আমি 1 মিনিটের জন্য লাইনটা ডিসকানেক্ট করব। তারপর টি শার্টটা পরানো হলেই আবার লাগিয়ে দেব। তুমি ভয় পাবে না, কেমন? অনিন্দিতা ক্ষীণ স্বরে বলল। তো বেরোবে তো শুভ্র? কিচ্ছু হবে না শোনা, জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার। শুভ্র স্যালাইনের কন্ট্রোলারটা অফ করে অনিন্দিতার বাম হাতটা খুব সাবধানে নিজের গায়ের উপর রাখল। তারপর স্যালাইনের পাইপটা ক্যানুলা থেকে বিচ্ছিন্ন করে দিয়ে টি শার্টের স্লিপ দিয়ে সেটা বের করে নিল। অনিন্দিতা ব্যথার ভয়ে চোখ বুঝে শুভ্রর পাঞ্জাবিটা খামচে ধরে কাপা গলায় বলল। শুভ্র, আপনি আপনি চোখ বন্ধ করুন প্লিজ। শুভ্র ম্লান হাসল। ও জানে অনিন্দিতার এই লজ্জাটা ওর স্বাভাবিক জীবনে ফেরার প্রথম ধাপ। নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে নিয়েও ধীর স্বরে বলল। এই যে বন্ধ করলাম, এবার খুশি? চোখ বন্ধ থাকা অবস্থাতেই ও ভেজা টি শার্টটা অনিন্দিতার মাথার উপর দিয়ে টেনে খুলে ফেলল। অনিন্দিতা শিউরে উঠল মুহূর্তের জন্য। এই শিউরে ওঠা আতঙ্কে নয়, বরং এক অচেনা শিহরণের। শুভ্র অন্ধের মতো পাশে রাখা শুকনো তোয়ালিটা দিয়ে অনিন্দিতার পিঠ আর বুক খুব সন্তর্পণে মুছে দিল। তোয়ালের খসখসে স্পর্শে অনিন্দিতা ছিটিয়ে গেল শুভ্রর বুকের ভিতর। শুভ্র অনুভব করতে পারছে অনিন্দিতার তপ্ত নিঃশ্বাস ওর গলার কাছে আছড়ে পড়ছে। শুভ্র শুকনো ঢোক গিলে নিজের কাজ শেষ করলো। ঘাম মুছে দেওয়ার পর শুভ্র নিজের ঢিলে ঢালা সাদা টি শার্টটা অনিন্দিতার মাথার উপর দিয়ে গলিয়ে দিয়ে ওর ডান হাতটা আগে ঢোকালো। তারপর খুব সন্তর্পণে বাম হাতটা, যে হাতে ক্যানোলা লাগানো, সেটা স্লিভের ভেতর দিয়ে বের করে আনলো। পুরো প্রক্রিয়াটা সাবধানে শেষ করে শুভ্র আবার স্যালাইনের পাইপটা ক্যানোলার মুখে সেট করে কন্ট্রোলারটা অন করে দিল। হয়ে গেছে, দেখলে কিচ্ছু হয়নি। অনিন্দিতা লম্বা একটা শ্বাস নিল। শুকনো টি শার্টে নরম ছোঁয়ায় ওর শরীরটা অনেক আরাম বোধ করছে এখন। ও ধীর হয়ে আবার শুভ্রর বুকে মাথা রাখল। শুভ্র ওকে শুয়ে দিয়ে স্যালাইনের ড্রিপটা একবার চেক করলো ঠিকঠাক চলছে কিনা। জ্বর ছেড়ে যাওয়ার পর অনিন্দিতার ফ্যাকাশে মুখটা এখন শান্ত একটা ভাব ফিরে এসেছে। ও এক দৃষ্টিতে শুভ্রর ক্লান্ত মুখ আর বিশ্রামহীন রক্তিম আঁকিজুগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে মৃদু গলায় বলল। আপনি কাল থেকে একটু ঘুমানি শুভ্র, বড্ড ক্লান্ত দেখাচ্ছে আপনাকে। শুভ্রর ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটল। ও অনিন্দিতার কপালে লিপটে থাকা কয়েকটা চুল সরিয়ে দিয়ে নরম গলায় বলল। ক্লান্তি? যেখানে আমার আস্ত জগৎটা যন্ত্রণা ছটফট করছিল, সেখানে আমার চোখের পাতা এক ঘর সাথে আছে। বলো তো, তোমার এই শান্তি মুখটা না দেখা পর্যন্ত আমার ক্লান্তিগুলো যেন জেদ ধরে বসেছিল নন্দিতা।
শুভ্রর কথা শুনে অনিন্দিতার বুকের ভেতরটা এক অজানা হাহাকারে দুমড়ে মুচড়ে উঠল। এভাবে রাত জাগলে আপনিও তো অসুস্থ হয়ে পড়বেন শুভ্র। তখন আমায় দেখবে কে? অনিন্দিতা দুর্বলভাবে ওর দিকে একটা হাত বাড়িয়ে দিয়ে ফিসফিস করে বলল। এখানে আসুন শুভ্র আমার কাছে। শুভ্র থমকে গেল। মেয়েটার চোখে মুখে রাজ্যের মায়া। ওর বুকের ভেতরটা তোলপাড় হয়ে গেল মুহূর্তেই। মনে হলো এতক্ষণে সব লড়াই, সব দুশ্চিন্তা আর নির্ঘুম রাতের ক্লান্তি এই একটা ডাকে ধুয়ে মুছে সাফ হয়ে গেল। ও কথা না বাড়িয়ে একটু ঝুঁকে এসে অনিন্দিতার বাড়িয়ে রাখা দুর্বল হাতটা নিজের গালে ছোঁয়ালো। পরপর আলতো করে অনিন্দিতার হাতের তালুতে একটা চুমু খেতেই অনিন্দিতা ওর মাথাটা টেনে নিয়ে এলো নিজের বুকের উপর। তারপর কাঁপা কাঁপা হাতে শুভ্রর অগোছালো চুলে আঙ্গুল চালিয়ে বিলি কাটতে শুরু করলো। অনিন্দিতা ঠান্ডা আঙ্গুলগুলো যখন শুভ্রর প্রশস্ত কপাল আর চোখের উপর দিয়ে বয়ে যাচ্ছিল, শুভ্রর মনে হলো যেন এক জনম পর শান্তি নিঃশ্বাস ফেলছে ও। একটু ঘুমান শুভ্র, আমি আর ভয় পাবো না। আপনার চোখ দুটো খুব লাল হয়ে আছে। অনিন্দিতা বিড়বিড় করে বলল। ওর আঙ্গুলগুলো তখন শুভ্রর কপালের ভাঁজগুলো মুছে দেওয়ার চেষ্টা করছে। শুভ্র অনিন্দিতার কোমরে এক হাত রেখে ওকে আলতোভাবে জড়িয়ে ধরল। তারপর ওর বুকে মুখ গুজে দিয়ে একটা তৃপ্তির দীর্ঘশ্বাস ফেলে চোখ দুটো বুঝে ফেলল। অনিন্দিতার হৃৎপিণ্ডের ধুকপুকানি শুনতে পাচ্ছে ও। এই শব্দটাই যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে সুন্দর সুর ওর কাছে। মিনিটের মধ্যেই গভীর ঘুমে তলিয়ে গেল শুভ্র। অনিন্দিতা তাকিয়ে রইল মানুষটার দিকে, যে ওর অন্ধকার জগৎটাকে এক নিমিষেই আলোয় ভরিয়ে দিয়েছে। ওর মনে হলো এই মানুষটার বুকের চেয়ে নিরাপদ আশ্রয় এই পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। শুভ্রর চুলে হাত বুলাতে বুলাতে অনিন্দিতাও একসময় ঘুমের অতলে তলিয়ে গেল। দুজনে নিঃশ্বাসের ছন্দ এক হয়ে মিশে রইল নিস্তব্ধ ঘরের বাতাসে। এক ভয়াবহ ঝড়ের পর অবশেষে শান্ত হলো দুজনার পৃথিবী।